নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। উত্তরবঙ্গ সফরে এসে উত্তরবঙ্গের উন্নয়নের রূপরেখা ঘোষণা রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পালের। অবশেষে চা পাতা কেনার জট কাটল রবিবার, বের হলো সমাধান সূত্র। উত্তরবঙ্গে ফের শুরু হচ্ছে চা পাতা কেনার কাজ। শিলিগুড়িতে অনুষ্ঠিত বৈঠক শেষে এই সিদ্ধান্ত গৃহীত হয়। উত্তরবঙ্গে উন্নয়নের রূপরেখা ঘোষণা অগ্নিমিত্রা পালের। ডাবগ্রাম ফুলবাড়ি পাবে আলাদা পুরসভা, শিলিগুড়ি হবে হিমালয়ান সিটি। উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়ি পুর নিগমে জনসংযোগ কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি সড়ক পথে শিলিগুড়ি পুর নিগমে যান। সেখানে তাকে স্বাগত জানান পুর নিগমের কমিশনার বীর বিক্রম রায় এবং প্রশাসক মণ্ডলীর সদস্য আর বিমলা। পুর নিগমে আয়োজিত সংযোগ কর্মসূচিতে ফোনের মাধ্যমে নাগরিকদের কাছ থেকে পৌর পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ শোনেন মন্ত্রী। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত সমস্যার সমাধানের নির্দেশ দেন এবং নাগরিকদের উন্নত পরিষেবা দেওয়ার ওপর জোর দেন। এরপর উত্তরবঙ্গের বিভিন্ন পুরসভার আধিকারিকদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন। প্রথম পর্যায়ের জনসংযোগ কর্মসূচি শেষ হওয়ার পর একটি আভ্যন্তরীণ বৈঠক করেন মন্ত্রী। পরে সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। মন্ত্রী জানান, ডাবগ্রাম ফুলবাড়িকে আলাদা পুরসভা করার প্রক্রিয়া দ্রুত শুরু হচ্ছে। শিলিগুড়িকে হিমালয়ান সিটি তথা আধুনিক স্মার্ট নগর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। মন্ত্রী জানান, কোচবিহারে উন্নয়নে প্রায় 30 কোটি টাকার প্রকল্প, পাশাপাশি কোচবিহারকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে যানজট কমাতে মাল্টি লেভেল পার্কিং নির্মাণ করা হবে। শিলিগুড়িতে ওয়ান সাইড পার্কিং চালু। শহর পরিচ্ছন্ন রাখতে 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় ময়লা বা থুতু ফেললে 200 থেকে 400 টাকা পর্যন্ত আর্থিক জরিমানা করা হবে বলেও জানান মন্ত্রী। মিরিকে পানীয় জল প্রকল্পের 3টি এসটিপি চলতি বছরের মধ্যেই শেষ হবে বলে জানান। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, শিলিগুড়ি ও মিরিককে হিল টাউন সিটি হিসেবে বিশেষ উন্নয়নের আওতায় আনা হবে বলেও ঘোষণা করেন মন্ত্রী। বাজার এলাকায় প্লাস্টিকের ব্যবহার কমাতে নতুন উদ্যোগের কথাও জানান তিনি। স্বাস্থ্যবিধি ও জনসুবিধার কথা মাথায় রেখে বস্তি এলাকায় কমিউনিটি টয়লেট এবং পর্যটন কেন্দ্রগুলিতে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের কথাও ঘোষণা করেন মন্ত্রী। তিনি সাধারণ মানুষকে স্বচ্ছ অ্যাপ ডাউনলোড করার আহ্বান জানান। কর্পোরেশন এলাকার কোথাও ময়লা পড়ে থাকতে দেখলে সেই অ্যাপের ছবি আপলোড করলে পুর নিগমের পক্ষ থেকে 2 ঘন্টার মধ্যে তা পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। বর্জ্য ব্যবস্থাপনায় বড় পদক্ষেপ হিসেবে শিলিগুড়ি ও জলপাইগুড়িতে ভারত পেট্রোলিয়ামের সহযোগিতায় আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলা হবে। মন্দিরে ব্যবহৃত ফুল পুনর্ব্যবহার করে ধূপকাঠি ও আবির তৈরির প্রকল্প শুরু হতে চলেছে। পাইলট প্রকল্প হিসেবে জলপেশ, মদনমোহন ও ভামরি দেবীর মন্দিরে আসন্ন দুর্গাপুজো থেকে এই উদ্যোগ শুরু হবে। পানীয় জল প্রকল্প নিয়ে তিনি জানান, 2027 সালের জুন মাসের মধ্যে উত্তরবঙ্গের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এই প্রকল্পে মোট ব্যয় হবে 1698 কোটি টাকা। সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেন, নাগরিক পরিষেবা আধুনিকীকরণ, পরিচ্ছন্ন শহর, উন্নত অবকাঠামো, পরিবেশ বান্ধব উদ্যোগ এবং প্রযুক্তি নির্ভর পরিষেবার মাধ্যমে উত্তরবঙ্গকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের লক্ষ্য। रेलवे का जो विषय है वो रेलवे को सोचना है। रेलवे का विषय हम नहीं बोल पाएंगे, लेकिन हर जन को पुनर्वासन देना तो संभव नहीं है। माने वेयर इज द कट ऑफ डेट? आप कब बोलेंगे कि 2026 जनवरी तक जो आया है, कि 2024 तक जो आया है, कि 2020 तक जो आया है? आप बिल्डिंग बनाएंगे, आप ब्रिज बनाएंगे, आप एम्स बनाएंगे, आप यूनिवर्सिटी बनाएंगे, ना कि आप सिर्फ रिलोकेट करके उन लोग का पैसा तो वही है, इतना सा पैसा है, उससे आप ब्रिज बनाए, उससे आप यूनिवर्सिटी बनाए, या उससे आप रिलोकेट करें। मैडम जो लोग तो एक डिसीजन रेलवे को लेना है, लेकिन सबका एक प्लानिंग होगा। जो भी आएगा उसको लोग ये करना होगा। ये माननीय महामहिम अदालत
और सरकार के तरफ से हम लोग डिसीजन लेके फिर करेंगे। लेकिन रेल ম্যাডাম লাস্ট প্রশ্ন, সরকার পরিবর্তন হতেই গ্রিন সিগন্যাল বিভিন্ন প্রজেক্টে, সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ত দপ্তরের মন্ত্রীদের সাথে বৈঠক করবেন নীতিন গাডকারি। আরেকটা স্যার, স্মার্ট সিটি উত্তরবঙ্গে কতগুলো হবে? স্মার্ট সিটি উত্তরবঙ্গে হবে কুচবিহার, আর হিল টাউন সিটি হবে 5টা, শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, মিরিক। দিদি পাহাড়ে ফিডব্যাক কেমন? পাহাড়ে যে জুলাই থেকে চালু হলো, ফিডব্যাকটা কেমন? এই প্রকাশ্যে জঞ্জাল পাহাড়ে চালু হয়েছে, ফিডব্যাকটা এখনো বুঝতে পারবো না সেইভাবে, আমি জানি না কতটা চালু করতে পেরেছে। প্যান বেঙ্গল 1 সেপ্টেম্বর থেকে যখন চালু হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী অনুমতি নিয়ে আমি পুলিশকেও এই ফাইন সিস্টেমে ইনভলভ করতে চাই, কারণ একজন সাফাই কর্মী পেনাল্টি দিলে আর একজন পুলিশ পেনাল্টি দিলে দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আমরা জেল, পুলিশ আর পয়সাকে ভয় পাই, সাফাই কর্মীকে বোধহয় খুব একটা ভয় পাবো না। সুতরাং সেই হিসেবে আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে এখনও কথা হয়নি, পুলিশকে দিয়ে যদি এটা করানো যায়, বিকজ ওরা অলরেডি চালান কাটছে পার্কিংয়ের জন্য, ইলিগাল পার্কিংয়ের জন্য, তো সেখানে আমার মনে হয় সেটা বেটার হবে। ধন্যবাদ। চা পাতা কেনা নিয়ে কাটল না জট, 4 ঘন্টা আলোচনার পরেও মিলল না কোনো সমাধান সূত্র। সাংসদ ও 2 বিধায়কের উপস্থিতিতে জলপাইগুড়িতে 4 ঘন্টা বৈঠকের পরও বের হলো না কোনো সমাধান সূত্র। আজ ফের শিলিগুড়িতে বৈঠকে বসবেন বটলিফ মালিকেরা। বিকেলে তারা দেখা করবেন এমপির সঙ্গে, সেখানে ক্ষুদ্র চা চাষিদের সংগঠনের প্রতিনিধিরাও থাকবেন। ফলে কাল কোনো সমাধান সূত্র বের হওয়ার সম্ভাবনা রয়েছে। বটলিফ মালিকদের পক্ষে সঞ্জয় ধানটি বলেন, আমরা পাতা কিনতে চাই, কিন্তু সেই পাতা হতে হবে বিষমুক্ত। ক্ষুদ্র চা চাষী সমিতির পক্ষে বিজয় গোপাল চক্রবর্তী বলেন, আমরা নিরাপদ চা পাতা উৎপাদনের জন্য সবাইকে বলছি, নিষিদ্ধ কীটনাশক বিক্রি বন্ধে প্রশাসন কড়া অভিযান চালাক। সাংসদ বলেন, উদ্ভূত সমস্যা মেটাতে সব পক্ষকে উদ্যোগী হতে হবে, কোয়ালিটি চা উৎপাদনে জোর দিতে হবে। উত্তরের চায়ের উন্নয়নে আমি সঙ্গে আছি। না, আমরা প্রথমেই আমরা দারুণভাবে আন্তরিক ধন্যবাদ জানাই দুইজনকে। একজন হচ্ছে আমাদের জলপাইগুড়ির এমপি ডক্টর জয়ন্ত রায় এবং দার্জিলিং এর এমপি রাজু বিস্তা, উনিও অনেক চিঠিপিটি দিয়েছেন। আমরা দুইজন এমপিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আমাদের জলপাইগুড়ির এমএলএদেরও ধন্যবাদ জানাই যারা আজকে উপস্থিত ছিলেন। সবচেয়ে একটা এখানে খুব একটা পজিটিভ আলোচনা হয়েছে, হয়তো একটু বাক বিতনটা হয়েছে। সমস্যা বটলিফেরও আছে, এটা অস্বীকার করে লাভ নেই, কেননা এটা দেখা যাচ্ছে। কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে যে উত্তরবঙ্গের চা শিল্প, যেটা প্রায় 200 বছরের পুরনো, যে চা টোটাল ভারতবর্ষের 34% দেয়, তাদের কিন্তু একটা বদনাম করার জন্য কিন্তু একটা শ্রেণী কিন্তু একটা খুব সক্রিয়। মনোসিলটা শুধু একমাত্র বড় ইস্যু না, এর মধ্যে অনেক রকম ইস্যু আছে। তবে আমরা আমাদের চাষিদেরকে আরো বেশি প্রশিক্ষিত করব, তাদেরকে আরো বেশি অ্যাওয়ার করব, যাতে তারা বিষমুক্ত চা বা যেটাকে বলা নিরাপদ চা উৎপাদন করবে। এবং আগামীকাল একটা মিটিং আছে গুরুত্বপূর্ণ, এমপি সাহেবও থাকবেন। আমাদের যেটা দৃঢ় বিশ্বাস যে আমরা যদি সবাই মিলে পজিটিভ থাকি, তারা আমার মনে হচ্ছে যে সোমবার থেকে 3 তারিখ থেকে উত্তরবঙ্গের সমস্ত ছোট চা বাগান খুলে যাবে এবং পাতা নামাও শুরু হবে। এবং আপনাদের মাধ্যমে আমরা আমাদের 50,000 ক্ষুদ্র চাষিদের বলতে চাই যে আপনারা যেখানেই দেখবেন মনোসিল বিক্রি হচ্ছে বা মনোসিলের গন্ধ পাওয়া যাচ্ছে, আপনারা আমাদের বলুন, কৃষি দপ্তরকে বলুন, এবং আপনি নিজেও দায়িত্ব নেবেন। কেননা আমাদের যে একটা স্টিগমা লেগে গেছে যে মনোসিল মনোসিল মনোসিল, যেখানেই যাচ্ছি এই মনোকোটোফস বা মনোসিল মুক্ত চা আমাদের এখন মুখ্য লক্ষ্য, যাতে আমাদের বদনাম না হতে পারে যে আমরা খারাপ বিশালা চা বানাই। ছোট চা বাগানের যে সমস্যা ছিল, ছোট চা বাগানগুলো বটলি ফ্যাক্টরিতে যে বিক্রি করতো, সেই বটলি ফ্যাক্টরিগুলো বন্ধ ছিল। কিছু কারণ ছিল, কিছু সমস্যা ছিল, সেগুলো আমি বলেছিলাম সমস্ত যারা স্টেক হোল্ডার্স আছে তারা আসুন, একসাথে বসে আমরা ডিসাইড করবো কিভাবে এটাকে চালু করা যায়। কারণ আমাদের ইকোনমি অনেকটাই, বিশেষ করে আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কথা বলবো, যে অনেকটাই আমাদের ইকোনমি অনেকটাই চা শিল্পের উপর নির্ভর করে এবং এখানকার হাজার হাজার মানুষ এই চা শিল্পের উপর নির্ভর করে জীবিকা অর্জন করে। সুতরাং এটাকে কোনো ঠিক সেরকম ভাবে আমাদেরকে ভাবতে হবে যে মানুষের যাতে চায়ের মাধ্যমে যাতে মানুষের কোনো রকম ক্ষতি না হয়, এটা আমাদের সমস্যাটা কি ছিল। কারণ এই সমস্যা কিছু কিছু জায়গায় দেখা গেছে যে ওই কিছু একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা ইউজ করা হচ্ছে, একটা নাম শুনলাম মনোকোটোফস। আমি তো এইগুলো সম্বন্ধে খুব বেশি ওয়াকিল না, কিন্তু যেটুকু জানতে পেরেছি মনোকোটোফস বলে একটা আছে, সেই সাবস্টেন্সটা ক্ষতিকারক, সেই কেমিক্যালটা ক্ষতিকারক। জ্ঞানত হোক বা অজ্ঞানত হোক, কিছু কিছু জায়গায় এরকম পাওয়া গেছে যেটা চায়ের
চায়ের যেটা বিক্রি হলে চা খেলে সেটা ক্ষতিকর, তার ক্ষতিকর এফেক্ট আছে। সেই জন্য ওটা ক্ষতিকর মানে ভিন্ন রকম ক্ষতি করতে পারে। আমি তো ওটা অতটা মানে বলতে পারবো না ডিরেক্টলি, কিছু ক্ষতি নিশ্চয়ই করে। যেমন এখন তো জানেননি অনেক কেমিক্যালের মাধ্যমে ক্যান্সার জাতীয় রোগ হয়, কিছু চামড়ার কিছু রোগ হতে পারে, এরকম পেটের কিছু রোগ হতে পারে, এরকম বিভিন্ন রকম রোগ হতে পারে যেগুলো কোনো কেমিক্যাল সাইড এফেক্টের জন্য হতে পারে। তো এগুলো যাতে না প্রয়োগ করা হয় এবং এগুলো প্রয়োগ করবে। এবং আমি খুব ইয়েকে বলবো, মানে যারা যারা বন্ধ রেখেছে তারাও আমার কথা যেমন শুনেছেন যে না এখন এই মানুষদের জীবিকার ব্যাপার আছে, সুতরাং তারাও এটা সিম্প্যাথেটিক দেখছে। এবং আমি এদেরকেও বলেছি যে যারা স্মল গ্রোয়ার তাদেরকেও বলেছি এরকম জাতীয় কাজ করবেন না যেটা মানুষের হেলথের পক্ষে ক্ষতিকর। তাহলে বাইরের মার্কেটে আমাদের সম্বন্ধে একটা বাজে ধারণা যাবে এবং আলটিমেটলি আমাদের চা বাগানের কিন্তু চা শিল্পের ক্ষতি হবে। দুপক্ষকে নিয়ে বসেছিলেন, কোনো সলিউশন কি বেরোলো? নিশ্চয়ই বেরোবে। কালকে দেখা যাক, কালকে একটা মিটিং বসবে ওনাদের মধ্যে যারা বন্ধ রেখেছেন ফ্যাক্টরিগুলো, এবং আমার মনে হয় ডে আফটার টুমরো, কাল বাদে পরশু দিন উত্তরবঙ্গে ফের শুরু হচ্ছে চা পাতা কেনা। 6 মাসের মধ্যে মনোসিল বন্ধের লক্ষ্যমাত্রা। আগামীকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন পটলি ফ্যাক্টরিতে ফের কাঁচা চা পাতা কেনার কাজ শুরু হবে। রবিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত বটলি ফ্যাক্টরির মালিকদের সঙ্গে ক্ষুদ্র চা চাষী সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চা বাগানে ক্ষতিকর রাসায়নিক মনোসিল ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। চাষিদের এই বিষয়ে সচেতন করার পাশাপাশি মনোসিল ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত রায়। বৈঠক শেষে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানান, যাদের চা বাগান রয়েছে তাদের প্রত্যেককে মনোসিল ব্যবহার থেকে বিরত থাকার আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, এরপরেও যদি কোথাও মনোসিল বিক্রি বা ব্যবহার করা হয় তাহলে সংগঠনকে জানালে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংসদকেও আমরা আশ্বাস দিয়েছি, আগামী 6 মাসের মধ্যে উত্তরবঙ্গের চা বাগান থেকে মনোসিলের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। ক্ষুদ্র চা শিল্পে নিরাপদ ও মানসম্মত উৎপাদন নিশ্চিত করতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। উত্তরবঙ্গের সমস্ত ক্ষুদ্র চা চাষি ভাইদের প্রতি আমাদের একটা সবিনয় একটা ডিক্লারেশন এখানে, যে আজকে এখানে আমরা শিলিগুড়িতে বটলি ফ্যাক্টরির মালিকরা, আমাদের উত্তরবঙ্গের সমস্ত সংগঠনের প্রতিনিধিরা এবং আমাদের জলপাইগুড়ির মাননীয় সাংসদ ডক্টর জয়ন্ত রায়ের পৌরোহিত্যে আজকে একটা সভা হলো এখানে। সেই সভাতে একটা সিদ্ধান্ত হলো যে আগামীকাল থেকে সমস্ত বটলি ফ্যাক্টরি তাদের বাগান তাদের ফ্যাক্টরিতে তারা চা পাতা ক্রয় করা শুরু করবে। আপনাদের সবাই ক্ষুদ্র চাষিদের প্রতি আমাদের সব অ্যাসোসিয়েশন থেকে একটা হাত জোড়ে একটা নিবেদন, অবশ্যই, যে আপনারা কেউ মনোকটোভাস বা যেটা মনোসিল নামে সেটা আপনারা ব্যবহার করবেন না। যদি কোথাও পাওয়া যায় কোনো দোকানে বা কেউ ইউজ করে, আপনারা আমাদের জানান বা তাকে বাধা দেন। আজকে আমরা এখানে আমরা মাননীয় সাংসদের সামনে আমরা ওনার কাছে আমরা কথা দিলাম যে আগামী 6 মাসে আন্ডারটেকিং দিতে বাধ্য হলাম যে আগামী 6 মাসের মধ্যে মনোসিল আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের উত্তরবঙ্গের চায়ে আস্তে আস্তে ব্যবহার বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে আবারকে সবাইকে অনুরোধ করছি, এই গত 7 দিন দিয়ে আমাদের যারা আমরা কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি যেভাবে মিটিং করে এই একটা সমস্যার সমাধান আমরা করতে পারলাম, এটার জন্য আপনারাও আমাদের সাথে ছিলেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। কিন্তু আবার নিবেদন করছি, মনোসিল বা মনোকটোফস আপনারা কেউ ব্যবহার করবেন না। এটা একটা নিষিদ্ধ কেমিক্যাল, এর জন্যই আজকে আমাদের উত্তরবঙ্গের চায়ের এই দুর্দশা। এটা আপনারা ব্যবহার কমিয়ে দিন। আপনারা পিপিসি লিস্ট অনুযায়ী যদি মারেন, আমরা বলতে পারি চায়ের দাম বাড়বে, আমাদের উত্তরবঙ্গের চায়ের আবার সুনাম ফিরে আসবে। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আগামীকাল থেকে আবার সবাই আপনারা খেতে যান, আপনাদের খেতে গিয়ে আপনারা উৎপাদন শুরু করুন। কয়েক দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। অবশেষে পরিশ্রুত পানীয় জলের সুবিধা পেতে চলেছেন জলপাইগুড়ি জেলার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া, ঘাসিপাড়া, জমিদার পাড়া ও তাঁতি পাড়ার হাজার হাজার বাসিন্দা। অমৃত প্রকল্পের মাধ্যমে এই বিস্তীর্ণ এলাকায় নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে, হওয়ায় স্বস্তির হাওয়া বইছে এলাকা জুড়ে।
অমৃত প্রকল্পের মাধ্যমে এই বিস্তীর্ণ এলাকায় নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ শুরু হওয়ায় স্বস্তির হাওয়া বইছে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকেই এই এলাকাগুলিতে নিরাপদ পানীয় জলের তীব্র সংকট রয়েছে। বিশেষ করে বালাপাড়া এলাকায় পুরসভার ডাম্পিং গ্রাউন্ড থাকার কারণে ভূগর্ভস্থ জল দূষিত হয়ে পড়েছে বলে দীর্ঘদিনের অভিযোগ। ফলে বহু বছর ধরে এলাকার মানুষ বাধ্য হয়ে দূষিত ও পানের অযোগ্য জল ব্যবহার করে আসছেন। সম্প্রতি ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে এসে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সংশ্লিষ্ট এলাকায় দ্রুত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশের পরই অমৃত প্রকল্পের আওতায় পাইপলাইন সম্প্রসারণ সহ প্রয়োজনীয় পরিকাঠামোগত কাজ শুরু হয়েছে। এই সরকারি উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, দীর্ঘদিনের পানীয় জলের দুর্ভোগ এবার কাটতে চলেছে। দ্রুত প্রকল্পের কাজ সম্পন্ন করে বাড়ি বাড়ি নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার বলেন, স্বাধীনতার পর থেকেই এই এলাকাগুলিতে পানীয় জলের সংকট ছিল। দীর্ঘদিন মানুষ চরম দুর্ভোগের মধ্যে ছিলেন। তবে এখন আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। মন্ত্রীর নির্দেশ অনুযায়ী অমৃত প্রকল্পের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই সব এলাকায় নিরাপদ পানীয় জল পৌঁছে যাবে। দীর্ঘদিনের একটি মৌলিক সমস্যার সমাধানের পথে এই উদ্যোগে এলাকাবাসীর কাছে এক আশার আলো হয়ে উঠেছে। প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে হাজার হাজার মানুষের বহু বছরের পানীয় জলের সংকটের অবসান ঘটবে বলেই আশা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের। আপনার নাম কি? স্বাগতম তরফ। আচ্ছা, বলছি এই যে জলের সমস্যা আপনাদের কতদিন থেকে দেখেন? জলের সমস্যা, খেপ নোংরা, খাইতে পারি না। এই যে কলের জল নিয়ে কি করেন তাহলে? কলের জল নিয়ে হইতে আন্ডা বাড়া করি, খাওয়া পারি না। খাওয়ার জল কোথা থেকে নিয়ে আসেন? খাবার জল পাম্পে নিয়ে আসি। এখান থেকে অনেক দূর পাম্প? হ্যাঁ, পাম্প তো অনেক দূর। অসুবিধা হয় তাহলে জল আনতে? অসুবিধা হয় আনতে। আচ্ছা, কিরকম অসুবিধা? মেন রোডে আসতে হয়? হ্যাঁ, কিরকম অসুবিধা হয়? অসুবিধা হয়, আনতে পারি না। অনেক দূর নাকি? হ্যাঁ, অনেক দূর। এই বয়সে যেতে হয় জল আনতে? না, হ্যাঁ। কি নাম আপনার? স্বাগতম তরফ। কোথায় বাড়ি? এই যে বালাপাড়া। বিশ্বজিৎ তন্ত্র। আচ্ছা, কোথায় বাড়ি? বাড়ি বালাপাড়া। আচ্ছা, দেখলাম জলের সার্ভে হলো, দেখলাম বেশ কিছু। হ্যাঁ, জলের সার্ভে হলো। হ্যাঁ। আমাদের এমএলএ সাহেব আসছিল। আচ্ছা। এসে আমাদের যা জলের প্রবলেম, এই আমার জন্ম হওয়ার পর থেকে আমি দেখছি, আজকে আমার 39 বছর বয়স। আচ্ছা। হ্যাঁ, এই ঘোলা জল, এই ঘোলা জলের জন্য আমরা সাদা শার্ট পরতে পারি না। এত ঘোলা জল, খাবার জল আমাদের কিনে খেতে হয়। আমাদের জলের প্রবলেম, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে কোথাও জলের প্রবলেম নেই। তারপরে বিশেষ করে হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। এই ডাম্পিং গ্রাউন্ডটা দেওয়ার পরে এখন তো জল গন্ধ, মুখে পর্যন্ত নেওয়া যায় না। তো এখন এমএলএ সাহেব আশ্বাস দিয়ে গেল যে অমৃত যে প্রকল্পটা আছে, সেই প্রকল্পের জল নাকি আমরা এখন পাবো। এটাই আশ্বাস দিয়ে গেল হচ্ছে এমএলএ সাহেব। সে মধ্যে কি সার্ভে শুরু হয়েছে না সেদিন? না, সেদিন তো আসছিল, আইসে এমএলএ সাহেব আসছিল, তারপর কিছু আধিকারিক আসছিল, আইসে সার্ভে করে গেছিল। আচ্ছা আচ্ছা। কোথায় কোথায় পাইপ আছে না আছে সেই বিষয়টা উনি দেখে গেলেন। আচ্ছা, কিছুদিন আগে সেই ক্ষেত্রে কি জল তাহলে পাচ্ছেন? হ্যাঁ, সেই ক্ষেত্রেই জল পাচ্ছি। এই যে আমরা যে জল পাচ্ছি সেটা হচ্ছে অগ্নিমিত্রা পালের দৌলতেই আমরা জলটা পাচ্ছি। আচ্ছা আচ্ছা। এই জলের সমস্যা তাহলে আপনাদের দীর্ঘদিন থেকে? না, এই জলের সমস্যা দীর্ঘদিন ধরে, বললাম তো আমার 39 বছর বয়স। এটা দীর্ঘদিনের সমস্যা আমাদের বালাপাড়াবাসীর একটাই চাওয়া পাওয়া, সেটা হচ্ছে আমরা যাতে একটু ভালো জল পাই। আচ্ছা, কী নাম যেন আপনার? বিশ্বজিৎ। কোথায় বাড়ি যেন বললেন? বালাপাড়া। বিষয়টা কি, স্বাধীনতার পরে ওই বালাপাড়া বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে যে লোক থাকে তার কোনো ইসে নাই। কারণ ওইখানকার পানীয় জল সেটা একবারে আয়রন এবং লাল, মানে কাবাযুক্ত জল, যে জল ওইখানকার জনগণ খেতে পারে না। বালাপাড়া কেন, বালাপাড়া, উত্তর বালাপাড়া, দক্ষিণ বালাপাড়া, ঘাসিপাড়া, জমিদার পাড়া, এইসব এলাকার জল ওরা খাওয়ার যোগ্য নয়, গায়ে দেওয়ারও যোগ্য নয়। সেই কারণেই আমাদের মাননীয় মন্ত্রী উনি এসেছিলেন, সেই সময় আমরা এই আবেদন জানাই। সেই কারণেই গতকাল আধিকারিকরা জলপাইগুড়ির ওনারা গিয়ে তদন্ত করেন
এবং কাজটা ওইখানে শুরু হবে। আমি আশা রাখি বালাপাড়ার মানুষ যেন পানীয় জলটা পায়, এইটুকু করার জন্যই কালকে আমরা ওইখানে যাই। পাশাপাশি আপনি যে এলাকায় আছেন একেবারেই মালাপাড়া জমিদার পাড়া একই রকম জল, খুব খারাপ জল, পান করার উপযুক্ত কোনো জল নেই। আমরা যাচ্ছি অমৃতের মাধ্যমে, অমৃত প্রকল্পের যে জলটা শহরে দেওয়া হয় সেই জল থেকেই আমাদেরকে এই একটা অংশের মধ্যে জলটা চালু করার জন্য সেটা উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগেই কাজটা চলছে আর কি। অল্প কয়েকদিনের মধ্যে জল পাবে তাহলে? হ্যাঁ, কিছুদিনের মধ্যেই আশা করি জলটা পাবে। কোন কোন এলাকা জল পাচ্ছে? জল পাবে ঘাসিপাড়া, তাঁতিপাড়া, উত্তর বালাপাড়া, দক্ষিণ বালাপাড়া, জমিদারপাড়া, এইসব এলাকাগুলো জল পাবে। আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মালবাজার থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জীব বৈদ্য। তার বাড়ি মালবাজার ব্লকের গজলডোবার 7 নম্বর কলোনি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মালবাজার থানার পিসি পার্টি টহলদারির দল গজলডোবার 7 নম্বর এলাকায় অভিযানের সময় সঞ্জীব বৈদ্যকে সন্দেহজনক অবস্থায় দেখতে পায়। তল্লাশি চালিয়ে তার কোমর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। এরপরই তাকে গ্রেপ্তার করে মালবাজার থানায় নিয়ে যাওয়া হয়। বন্দুকটির দৈর্ঘ্য 9 ইঞ্চি। ধৃত সঞ্জীব বৈদ্য জানান, পিস্তলটি বহু পুরনো এবং জংধরা। তার বক্তব্য, বহু বছর আগে তিস্তা নদী থেকে তিনি কুড়িয়ে পান। পুলিশ উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটির বৈধতা, উৎস এবং ধৃতের দাবির সত্যতা খতিয়ে দেখছে। ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ। রবিবার ধৃতকে আদালতে তোলা হবে। আমি বন্দুকটা পেয়েছিলাম ওই যে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে ওখানে পেয়েছিলাম। আপনি পুলিশকে জানাননি কেন? ইললিগ্যাল ভাবে রেখেছেন কেন? জানাই নাই, ওটা জানানোর সময় হয় নাই। আর আমার ওটা কবে পেয়েছেন তিস্তা নদী থেকে? যে একবার বার আসলো না, বারের মধ্যে 2002 সালে। হ্যাঁ হ্যাঁ স্যার। আপনার নাম? সঞ্জীব বৈদ্য। বাড়ি কোথায়? কোথায় পেয়েছিলেন? তিস্তা নদী কোন জায়গায় পেয়েছিলেন বন্ধু? তিস্তা নদীতে আমাদের বাড়ির সোজাই, ওই সোজাই আমরা জাল দিয়ে মাছ ধরতে গেছিলাম তো স্যার। তো ওইখানে ওই বন্যার সময় স্যার আমি এলাকায় অবৈধ মাদ্রাসা চালানোর প্রতিবাদ করায় এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার গড়ালবাড়ি এলাকায়। আক্রান্তের নাম জয়ন্ত গুহ। জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি তিনি। এই ঘটনায় রবিবার দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আব্দুল লতিফ ও আরেকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্তের স্ত্রী টগর গুহ। তার দাবি, আব্দুল লতিফ দলবল নিয়ে তার স্বামীর ওপর হামলা চালায়, মেরে হাত ভেঙে দেওয়া হয়। আশপাশের লোকজন টের পেয়ে তাড়া করলে লতিফ পালানোর সময় 2 রাউন্ড গুলি চালায়। যদিও এলাকার বাসিন্দারা তাড়া করে লতিফকে ধরে ফেলেন, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কি কারণে এসেছেন থানায়? আমার হাজবেন্ডকে মারছে, তার জন্য অভিযোগ করতে এসেছি। কারা মারলো? এরকম একটা মানে এসে লতিফ সে আছে, কি নামটা পুরো আব্দুল লতিফ, তার ইয়েতে মানে মদেতে বলে তাকে মারা হয়েছে। কেন? মানে কদিন আগে মাদ্রাসা, যে অবৈধ মাদ্রাসা আছে সেটার অভিযোগ করেছিল যে এটা অবৈধ, তার জন্য প্রোটেস্ট করছিল, তার জন্য। কি মনে হয় এই প্রোটেস্টের জন্যই কি আপনার স্বামী? এই প্রোটেস্টের জন্যই আমার মনে হচ্ছে যে তাকে এসে করা হচ্ছে। জয়ন্ত গুহদা প্রতিবাদ করছে এটা নিয়ে কদিন আগে, তো সেই প্রতিবাদের ফলস্বরূপ কালকে জয়ন্ত গুহদার উপরে তার দলবল নিয়ে অ্যাটাক করে, তার হাত ভেঙে দেয়, তাকে চাকু মারা হয়, তারপরে হচ্ছে 2টো দাঁত ভেঙে দিয়েছে। তার সাথে সাথে পাবলিক এসে জড়ো হয় এবং পাবলিক সেখান থেকে জয়ন্ত তাকে উদ্ধার করে। এবং যখন পাবলিক জড়ো হয়ে যায় তখন এই আব্দুল লতিফ পালানোর চেষ্টা করে, আব্দুল লতিফের কে পাবলিক ধরে ফেলে এবং প্রশাসনের হাতে তুলে দেয়, এবং তার যারা দলবল ছিল তারা পালিয়ে যায়। এবং গড়ালবাড়ির বুকে কালকে প্রথম দেখতে পেলাম যে গুলির শব্দ। এই আব্দুল লতিফ এতটাই বড় সন্ত্রাসবাদী বা তার সাকরেদরা পালানোর সময় গুলি পর্যন্ত ফায়ার করেছে, সেই শব্দ আমাদের কানে আসে। আমরা থানায় অভিযোগ করলাম, প্রশাসনের দ্বারস্থ হলাম, কারণ এর আগেও এই অভিযুক্তের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, কিন্তু প্রশাসন সেরকম ভাবে ব্যবস্থা নেয় না। কিন্তু প্রশাসনে আমরাও চাচ্ছি যে প্রশাসন সঠিকভাবে ব্যবস্থা নেই। আব্দুল লতিফকে যখনই কিছু বলা হয় বা ইসে করা হয়, শাসানো হয়, লোকজন পাবলিক বলে, তখন ও সবসময় বলে থানা আমার পকেটে, থানা আইন ও সমস্ত হ্যান্ডেলিং করে, থানা ওনার কন্ট্রোলে থাকে। তার জন্য আমরা প্রশাসন আজকে আইসি সাহেবকেও রিকোয়েস্ট করলাম যে এই অভিযুক্ত উচিত জানি শাস্তির ব্যবস্থা করা হয়। গড়ালবাড়ির সব থেকে বড় সন্ত্রাসবাদীর নাম হচ্ছে আব্দুল লতিফ। ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, কালে পাবলিক তুলে পুলিশের হাতে তুলে দিয়েছে। তার জন্য আমরা এসেছি। আর পেশেন্ট নার্সিংহোমে ভর্তি, তার হাত ভেঙে গিয়েছে, দাঁত ভেঙে গিয়েছে, চাকু মেরেছিল গলাতে, সেটা আটকাতে গিয়ে হাতে সেলাই পড়েছে, হাত ফেরে গিয়েছে। আমার নাম অলিক দত্ত, গড়ালবাড়ির বাসিন্দা।
উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। ব্যস্ত জীবনে পাল্লা দিতে শারীরিক অবহেলায় অসময় বাড়ছে হৃদরোগের ঝুঁকি। কিন্তু সঠিক চিকিৎসার জন্য এখন আর পকেটে বাড়তি চাপ বাড়িয়ে দূরে ছুটতে হবে না। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর, এবার আপনার নিজের শহরেই নিয়মিত পরিষেবা দেবেন দেশের অন্যতম সেরা হৃদরোগ গবেষণা কেন্দ্র গুজরাটের UN মেহতা ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ জলপাইগুড়িরই ভূমিপুত্র শিলিগুড়ির নিউ টিয়া গেটওয়েলের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অভ্রজ্যোতি বিশ্বাস। তিনি থাকছেন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার জলপাইগুড়ির মেরিনা নার্সিং হোমে। নিজের এবং প্রিয়জনের হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে তাই দেরি করবেন না। পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন। সবজির দাম অতিরিক্ত বেশি নেওয়ার অভিযোগ উঠছে জলপাইগুড়ির বিভিন্ন বাজারে। এবার পরিস্থিতির সামাল দিতে জলপাইগুড়ির বিভিন্ন বাজারে হানা দিল টাস্ক ফোর্স। কোনো সবজির দাম বাড়তি নেওয়া যাবে না বলে সতর্ক করা হয় বিক্রেতাদের। রবিবার সকালে জলপাইগুড়ির দিনবাজার অভিযান চালান টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। অভিযোগ, শহরের বাজারগুলোতে বিভিন্ন রকমের সবজির দাম অনেক বেশি নেওয়া হচ্ছে। তাই পরিস্থিতির দিকে নজর রাখতে এই উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। টাস্ক ফোর্সের অভিযান চালানো হচ্ছে বিভিন্ন বাজারে। ক্রেতাদের কাছ থেকে যাতে সবজির দাম বেশি না নেওয়া হয়, এই জন্য বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয়। সরকারি নির্দেশ অমান্য করা হলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন টাস্ক ফোর্সের অফিসারেরা। অভিযানে ছিলেন BASBর অভিজিৎ সরকার, জলপাইগুড়ি কোতোয়ালি থানার IC মৌমান চক্রবর্তী। হ্যাঁ, গত সপ্তাহের থেকে একটু বেশি। হ্যাঁ, তো আলুর দামটাও তো একটুখানি, ছোট আলুর দামটাও বেশি। যেটুকুন শুনতে পাচ্ছি বৃষ্টির জন্য সরবরাহ হতে বাধা হচ্ছে বোধহয়। হ্যাঁ, অসুবিধা হচ্ছে না সাধারণ মানুষের আপনাদের? নিশ্চয়ই। পুলিশ এসছে, প্রশাসন এসছে, টাস্ক ফোর্স এসছে, কি বলবেন এই যে অভিযান করছেন? ভালো উদ্যোগ, অবশ্যই সরকারের এটা একটা ভালো উদ্যোগ। কন্টিনিউ করা উচিত নাকি মাঝে মাঝে মধ্যে যদি ওনারা আসে তাহলে আমাদেরই ভালো, সাধারণ লোকেরই ভালো। অবশ্যই সব একদম নাগালের বাইরে সবজির দাম এই সময়টা একটু প্রত্যেকবারই বাড়ে, তবে এইবারে একটু বেশি বেড়ে যাচ্ছে সব কিছুর দাম। কি বলবেন এই সবজির দাম কেন এরকম বেশি? ক্রেতারা অভিযোগ করছে দাম বেশি, কি কারণে মনে হচ্ছে? আমি তো মানে 2 পয়সা লাভের জন্য করছি, কাজে আমাকে 5 টাকা করে লাভ করতে হবে, 10 টাকা কেজি লাভ করতে হবে, পৌঁছে যায় মাল আমাদের। কাজে আমরা তো সেরকম মার্জিন রাখি। 60 টাকা পটল কেনা, 70 টাকা 60 টাকা বেচতে হচ্ছে। এই তো বেগুন কেনা আছে 60 টাকা 65 টাকা।
ওটা 70-80 এমএলএ। আমরা খুব একটা লাভ রাখি না, কারণ পাবলিক যেটা চায় কি আমরা কারণে মনে হচ্ছে দাম বেশি মনে হচ্ছে? সরবরাহ নেই? হাটে গেলে দাম বেশি, হাটের থেকে যে মালগুলো আসে কালেকশন করি। হ্যাঁ, সরবরাহ নেই মাল? না, সরবরাহ না, হাটের থেকে আনতে হয়। কম কি মানে এখন কি সাপ্লাই মানে সবজি কি উৎপাদন হচ্ছে না ঠিক মতন? কতটা আমি বলতে পারবো, আমি তো হাটে যাই না, কাজে আমরা যা বলে ওরা এসে চাষিরা, আমি তাই বিশ্বাস করি, চাষিদের থেকেই মালটা নিই। আমি ফোন নাম্বার অলরেডি ওকে দিয়ে দিছি, স্যারকে দিয়ে দিছি একটা, তো স্যার ফোন করে কথা বলবেন। তো আমি তো বললো এত দামে কেন কিনছেন, আমি বললাম স্যার আমি যা কিনছি আপনাকে পরিষ্কার করে দিলাম। হাটে আমার মানে যা কিনছে ওরা 5 টাকা ওরা লাভ করে, ওরা বেশি লাভ করে। 55 টাকা হাটে পটল বিক্রি হচ্ছে, এখানে তো 60 টাকায় চাবি ওরা। পুলিশ আজকে আসছিল, প্রশাসন টাস্ক ফোর্স কিছুক্ষণ আগে আসছিল, এসে বললো সচেতন থাকেন এবং আমাদের সাথে সহযোগিতা করেন, পাবলিকের সাথে সহযোগিতা করেন। যদি দাম আপনার লিমিটেড নেবেন, মানে লাভ করবেন, অবশ্যই লাভ করবেন, ভালো কথাই বললো, অবশ্যই লাভ করবেন, কিন্তু মার্জিনটা ঠিক যেন থাকে। তাহলে ঠিক আছে স্যার, যেরকম কিনবো তার থেকে 5 টাকা লাভ পাচ্ছি। কে এসেছিল? আমি তো ঠিক বলতে পারবো না, তবে বড় অফিসার, র্যাঙ্কের বড় অফিসার। পুলিশ? হ্যাঁ, পুলিশ এসেছিল। এটা কোন বাজার? এটা দিন বাজার। আপনার নাম? আমার নাম সুবোধ দাস। আমরা কিন্তু এবার থেকে সিভিলা টিম পাঠাবো, সিভিলা টিম কিন্তু এসে দাম জানবে, তারপরে পুলিশ এসে কিন্তু দাম জানবে ইউনিফর্মে এসে। আমরা কিন্তু সিভিলা টিম এবার বার করবো, সিভিলের টিম কিন্তু আগে ঘুরবে। সতর্ক করে যাচ্ছি, এরপরে কিন্তু সতর্ক করবো না, চোখে পড়বে কেস করে কিন্তু অ্যারেস্ট করে দেবো। মানুষ মানুষের জন্য। আসামের বন্যা কবলিত এলাকায় প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিলেন রবিবার। গ্রিন ভ্যালি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আজ আসামের শিবসাগর এলাকায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে রেশন সামগ্রী নিয়ে রওনা দেওয়া হলো। চিরা, মুড়ি, গুড়, বিস্কুট, কেক, দুধ, ওষুধ, কাপড়, মোম, সলাই, মশারি নিয়ে ওখানে বন্যা কবলিত মানুষের জন্য আহারের ব্যবস্থা করা হয়েছে। যাদের বাসনপত্র নেই, যারা বন্যায় সর্বস্ব হারিয়েছে, তাদের বাসনপত্র উপহার দেওয়ার পাশাপাশি রান্না করা খাবারও পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা। জল্পেশ মন্দির মেলার মাঠে রবিবার বিনামূল্যে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পরিচালনায় স্টুডেন্টস ফর সেবা এবং স্টুডেন্টস ফর ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে এই চক্ষু পরীক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয় এই দিন। এই শিবিরে স্থানীয় মানুষের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার সংযোজক অজয় মণ্ডল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ভবিষ্যতেও সমাজ সেবামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে। দাদা, আজকে এখানে কি কর্মসূচি হচ্ছে আপনাদের? আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কোলাবোরেশন স্টুডেন্ট ফর সেবা এবং স্টুডেন্ট ফর ডেভেলপমেন্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ময়নাগুড়ি নগরের পক্ষ থেকে। আমাদের এটা জল্পেশ মন্দিরে আগত যে জল্পেশ মেলার মাঠ প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে আমাদের স্টল আছে। বিগত আমাদের রোববার দিন আমাদের এই স্টলের শুভ উদ্বোধন হয়েছে। তো আজ আমরা দ্বিতীয় রোববারে আজকে আমরা বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করেছি এবং কিছুক্ষণ পরে যে পুণ্যার্থীরা আমাদের জল্পেশ মন্দিরে পুজো দিতে আসবে তাদের জন্য আমরা জলের ব্যবস্থা রেখেছি। জলপাইগুড়িতে করলা নদীর ধারে আবার বাঁধের কাজ শুরু হয়েছে, খুশি এলাকার বাসিন্দারা। জলপাইগুড়িতে ফের বাঁধের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি ইরিগেশন দপ্তরের উদ্যোগে গন্ডার মোড় থেকে কিং সাহেবের ঘাট সংলগ্ন বাঁধের কাজ শুরু হয়েছে। ফলে খুশি প্রকাশ করেছেন নদী পাড়ের বাসিন্দারা, কারণ এই পথ দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল। রাতে চলাফেরা করার অযোগ্য ছিল। বাইক থেকে রিক্সা কোনোটাই চলাচল ঠিকভাবে করতে পারত না। বিশেষ করে অ্যাম্বুলেন্স পরিষেবা একেবারেই ব্যর্থ ছিল। নতুনভাবে এই বাঁধের রাস্তা সংস্কার হওয়ায় খুশি প্রকাশ করেছেন বাসিন্দারা। এখন বাঁধের রাস্তার দুই পাশে মাটি ফেলে তারপর জেসিবি দিয়ে সমান করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। রাস্তাটা হওয়াতে তো আমরা সবাই খুশি। কেন, কি কারণে খুশি? রাস্তাঘাট নাই, একটা কোনো অসুবিধা হলে, বাড়িতে অসুবিধা হলে অ্যাম্বুলেন্স আসতে পারে না, একটা ফায়ার ব্রিগেড আসতে পারে না,
এখন এই রাস্তাঘাট সুবিধা হলে আমাদের অনেকেরই সুবিধা। কাজ কি শুরু হয়েছে? এই কাজ তো বর্তমান আজকে থেকেই শুরু। প্রথম কাজ শুরু হচ্ছে আপনাদের এখানে? প্রথম কাজ হচ্ছে এটা। কোথা থেকে কোন পর্যন্ত? এটা হচ্ছে গন্ডার মোড় থেকে নিয়ে একবারে তিনসাপ ঘাট পর্যন্ত। কত মিটার জানা গেছে, কিছু জানেন? না, এটা তো আমি এখন পর্যন্ত জানি না। কি কাজ হচ্ছে শুনছেন? এটা বাঁধের রিপেয়ারিং কাজ হচ্ছে, আগে ভাঙা চোরা ছিল ওইটা দিয়ে ভালো কাজ হচ্ছে। এই যে আপনার বাঁধের তাহলে উঁচু হবে, অনেকটা রাস্তা হবে, আর একটু উঁচু হবে, সুন্দর হবে। এতে কতটা খুশি? অনেকটা খুশি, পাড়াবাসীরা সবাই খুশি। কেন? রাস্তা এতদিন ভাঙা চূড়া ছিল, বাঁধটা ভাঙা চূড়া ছিল, এই জন্য এখন রিপেয়ারিং হচ্ছে। যাতায়াতের চলাফেরা করতে পারবে না। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? জলপাইগুড়ি শহরবাসীর জন্য বিশেষ সুযোগ। আগামী 5 ও 6 আগস্ট কদমতলায় হোটেল জেলা প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন, পারিবারিক সমস্যার সমাধান এখানেই। প্রত্যেক মাসেই জলপাইগুড়িতে বসবেন, তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। কেএসবি মোটরস নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি চেকপোস্ট সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 54,999 থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন। রয়েছে সহজ ফাইন্যান্সের সুবিধা, থাকছে একাধিক রঙের ঝকঝকে ইলেকট্রিক স্কুটি। আগামী 15 দিন পর্যন্ত প্রতিটি স্কুটিতে 5,000 টাকা পর্যন্ত ছাড় রয়েছে। আগামী 2 বছরের জন্য স্কুটির যন্ত্রাংশের উপর রয়েছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 বছরের জন্য রয়েছে ওয়ারেন্টি। তাই আজই যোগাযোগ করুন কেএসবি মোটরস, পান্ডাপাড়া কালীবাড়ি, জলপাইগুড়ি। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দেশের রাজধানী সহ বিভিন্ন রাজ্যে অরাজকতা সৃষ্টির প্রতিবাদকে লক্ষ্য করে জনতা পার্টিকে নিশানা করল বিজেপি। মাল শহরের গুরজংঝোড়া মোড়ের দলীয় কার্যালয় থেকে ককরোচ বিরোধী একটি মিছিল বের করে বিজেপি। মিছিল থেকে ককরোচদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেয় বিজেপির নেতারা। মিছিলে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক মনোজ ভুজেল, সম্পাদক রাকেশ নন্দী, মালের বিধায়ক শুক্রা মুন্ডা। মিছিলটি 17 নম্বর জাতীয় সড়ক হয়ে ঘড়ি মোড়ে এসে শেষ হয়। সেখানে পথসভায় বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি শ্যামল চন্দ্র রায়, বিধায়ক শুক্রা মুন্ডা সহ অন্যান্যরা। নিজের বক্তব্যে বাম, তৃণমূল এবং কংগ্রেসকে নিশানা করে শ্যামল চন্দ্র রায় বলেন, নিজেরা সংযত থাকুন, বিজেপির কর্মীরা রাস্তায় নামলে পালানোর জায়গা থাকবে না। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্র আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 37.0 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। উত্তরবঙ্গ সফরে এসে উত্তরবঙ্গের উন্নয়নের রূপরেখা ঘোষণা রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পালের। অবশেষে চা পাতা কেনার জট কাটল রবিবার, বের হলো সমাধান সূত্র। উত্তরবঙ্গে ফের শুরু হচ্ছে চা পাতা কেনার কাজ। শিলিগুড়িতে অনুষ্ঠিত বৈঠক শেষে এই সিদ্ধান্ত গৃহীত হয়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।